মা কাট কাট গলায় বলে দেয় 4 ইঞ্চি উঁচু হিল আমাকে পরতেই হবে। এ নিয়ে আর যেন একটা কথাও বাড়তি কথা না বলি। পরপর ভাবির দিকে তাকিয়ে বলল, ঝিনুক সুন্দর করে সাজিয়ে দিও। বাদরটা কিন্তু বাদরামি করবে, ওর কোনো কথা শুনবে না। ওই যে তুমি মুখে কি যেন মাখো, বেশি উজ্জ্বল দেখা যায়, ওটা মিষ্টির মুখে লাগিয়ে দিও। আমি মুখ গোমরা করে সব শুনছিলাম, কিছু বলার সাহস নেই। মুখের উপর কিছু বললেই মা রেগে আগুন হয়ে যাবে। দরকার হলে চর চাপড়ও বসাতে পারে আমার তুলতুলে গালে। তাই চুপচাপ সব সহ্য করাই ভালো। ভাবি হেসে উত্তর দিল, এ আর বলতে হয় আম্মা, আমি এমন করে সাজাবো না মিষ্টি থেকে চোখ ফেরানো যাবে না। আমি এক পল মায়ের দিকে তাকালাম তো ফের ভাবির দিকে। উদাস হয়ে ভাবলাম, এই ভাবিকে এক সময় ভাইয়ার সাথে বিয়েতে মায়ের মতো ছিল না। ভাইয়ার প্রেমের বিয়ে, মা মেয়েকে প্রথম দেখেই জানাই ছেলের বউ করবে না। কারণ ভাবে নাকি একটু ছোট খাটো। ফেস কাটিং মোটামুটি সুন্দর, কিন্তু উচ্চতা মাত্র 5 ফুট, আর ভাইয়া 5 ফুট 9 ইঞ্চি। মায়ের মতো আর একটু লম্বা হলে ঠিক ছিল। কিন্তু আজ নিজের মেয়ের বেলায় সেই নিয়মই বদলে গেছে। আমি তো ভাবির থেকেও 1 ইঞ্চি খাটো, কিন্তু আমার জন্য সেরাটাই চাই মা। শুধু অন্যের মেয়ের বেলায় যেন তার মাপকাঠি আলাদা। ভাইয়ার বিয়েতে বাবা রাজি ছিল, আর যেখানে স্বয়ং ভাইয়ার পছন্দ, তাই একলা মায়ের অপছন্দের বিষয়টা ধোপে টিকিনি। তবে বিয়ের পর মা ভাবির সাথে কখনো বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ির রোল প্লে করেনি। এদিক দিয়ে মায়ের মনটা আবার অন্যরকম। তবে নিজের বেলায় সবাই সেরাটাই চায়, হোক সেটা ছেলে বা মেয়ে। বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অচেতনে ভাবলাম, যদি প্রত্যেক মা আর প্রত্যেক পরিবার নিজের সন্তানের জন্য যেমনটা চায়, অন্যের সন্তানকেও ঠিক তেমন সম্মান দিয়ে দেখত। যদি নিজেদের ক্ষেত্রে একরকম নীতি আর অন্যের বেলায় অন্যরকম বাছাবাছি না করত, তাহলে হয়তো বিয়ের বাজারে মেয়েদেরকে আলু পটলের মতো যাচাই বাছাই করার সংস্কৃতি একটু হলে কমে যেত। মনে মনেই ভেবে মাথা ঝেড়ে ফেললাম। মা রুম থেকে বেরিয়ে গেল। দরজার ওপাশে আপার সাথে মুখোমুখি হলো। রুমের ভিতর থেকেও মায়ের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল, মিষ্টির সাথে আজ তুই পাত্রপক্ষের সামনে যাস না। নাস্তা পানি এগিয়ে দিবে ঝিনুক, আমি তো আছি। মা পারভেজের বন্ধু ছেলেটা, ও সাথে থাকবে। ভাবি কই? মানে আমার কথা জিজ্ঞাসা করলে তখন তখন কি বলবে? আর পারভেজও তো আমাকে ডাকবে নিশ্চিন্ত। তোদেরকে কথা বোঝানোই মুশকিল, সব ভেঙ্গে ভেঙ্গে বলতে হয়, না হলে মাথায় কিচ্ছু ঢোকে না। আগে তো গিয়ে 2-4টা কথা বলে আসবি, কিন্তু মিষ্টিকে যখন সামনে নিয়ে যাবে তখন আর তোর পাশাপাশি দাঁড়ানোর দরকার নেই। এখন বুঝলি? দিন দিন মায়ের মেজাজ কেমন যেন সবসময় উত্তেজিত হয়ে থাকছে। নিম্ন মধ্যবিত্ত ঘরে সংসারের চাপ, দুশ্চিন্তা, সব মিলিয়ে বয়স বাড়ার সাথে সাথে তার নার্ভও যেন খিটখিট হয়ে গেছে। ভাবি আঙ্গুলের খাজে শাড়ির কুচি তুলছে, গায়ের উপরে ওড়না ধরে রেখেছি আমি। এই দেখে ভাবি এক দফা টিপ্পনি কাটতে বাধা রাখিনি। মুচকি হেসে বলল, ইস, ননদের লজ্জা তো আকাশ ছুঁই ছুঁই। এই লাজুক ভাবটা কিন্তু বিয়ের পর তোমার বরকে ভালোই ভাগাবে। তবে ছেলে মানুষ এবার এই লাজুকতা ভাঙতে ওস্তাদ। লজ্জায় লাল হলো আমার গলা। আমি হাঁসফাঁস করে উঠে বললাম, ধুর, তুমিও না, কী সব বলছো? আমি ছোট মানুষ না, এখনো এসব শোনার বয়স হয়নি আমার। আপু রুমে আস্তে আস্তে বলে, কিসের বয়স হয়নি রে? ভাবির ঠোঁট টিপে হেসে বলতে গেলে আমি চোখ কুঁচকে তাকিয়ে থামিয়ে দিই। ভেজা চুলগুলো আড়াল করতে আপুর মাথায় ওড়না টানা। আপুর মধ্যে তখনকার পর থেকে একটু জড়তা কাজ করছে, সেটা আপুর চোখ মুখ দেখে আন্দাজ করি। আপু আমার দিকে তাকাচ্ছে না। আপু এখনো স্বাভাবিকভাবে কথা বলতে একটু অসুস্থই বোধ করছে। আপুর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। কলেজ যেতে প্রাইভেটে কোনো ছেলে কি বলেছে রাতে শুয়ে শুয়ে আপুর কাছে সব শেয়ার করি। আপুও বিয়ের আগের কয়টা প্রপোজাল পেয়েছিল বলতো, একটু ফ্রি থাকায়। তারপর সবাই জানে মিষ্টিটা অনেক ফাজিল।
নিজের সেই ফাজলামের গুণটা ধরে রাখতে আর আপুকে একটু জ্বালাতে মনটা উস্কানি দেয়। তাই তো ঠোঁটে শয়তানি হাসি টেনে টিপ্পনি কাটতে বললাম, আপু তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? আরে বেখেয়ালে জামাটাই না হয় উল্টে পড়েছিলি, তাতে কি? ছোটবেলায় প্যান্ট কতবার উল্টে করে পরেছি আমি, তার ইয়াদতে নেই। আমার এখনো মনে আছে। শেষের কথাটা মেকি সিরিয়াস ভঙ্গিতে বলে মাথা নাড়লাম। আপু মোটা মোটা চোখে তাকালো, ভাবি শব্দ করে হেসে ফেলল। দীর্ঘ সময় ধরে আমাকে সাজানো হয় মেরুন রঙের সিল্কের শাড়ি, সিলভেস ব্লাউজ, দু হাতে স্বর্ণের দুটো মোটা বালা, যেটা আমার বিয়ের জন্য গড়ে রেখেছিল আমার মা। কানে স্বর্ণের ঝুমকো, গলায় চিকন চেইন, মুখে প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, চোখে কাজল টানা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম মন্দ লাগছে না, মোটামুটি সুন্দরী লাগছে। ভাবির উঁচু হিল, মায়ের কথায় অগাত্য পড়তেই হলো। তবে মনে মনে আমি মিষ্টি এক ফোন দিয়েও আটি, মিষ্টির কোনো কিছুতেই ছল চাতুরি থাকবে না। ফাজলামিও থাকলেও থাকতে পারে, অবশ্য শেখানো স্বচ্ছতা। দুলাভাইয়ের সেই বন্ধু ভদ্রলোকটির বাড়ি পাবনা শহরেই নাকি। ঘণ্টা খানেকের জার্নি করে একটু গ্রামে আমাদের বাসায় অবশেষে পড়ল তার পদধূলি। দুলাভাই এগিয়ে গিয়েছিলেন তার বন্ধুকে আনতে। বসার ঘরে বাবা, দুলাভাই আর অগান্তক কথাবার্তা বলছে। কিছু পল পর আপু এসে জানায় দুলাভাইয়ের সাথে ওনার বন্ধু তামিম ছাদে আছে। আমি যেন এক চক্কর ছাদ থেকে ঘুরে আসি। ভদ্রলোকের ইউনিক মেয়ে দেখার কায়দা আমার খারাপ লাগলো না, বরং ভালোই লাগলো। ওই যে গতানুগতিক পাত্র বা পাত্রের পরিবারের লোকজনের সামনে সৎ সেজে বসে থাকা, ওনারা একের পর এক প্রশ্ন করা, এই রীতিটা আমার কাছে বোরিংই লাগে। শাড়ির কুচি সামলে আপুর সাথে সিঁড়ি বেয়ে উঠছি, হঠাৎ বললাম, আপু তোর বরের বন্ধু খুব চালাক রে। আপু প্রশ্ন করলো, মানে? এই যে দেখ, ছাদ থেকে দেখবে মানে ন্যাচারাল আলোতে খুঁটে খুঁটে দেখবে, তারপর ছাদে ঘুরে ঘুরে কথা বলার সময় মেয়েটা হাঁটা চলাচলও দেখা হবে। মেয়ে ন্যাংরা খোরা নয় কি না। আপু রাগত সুরে বলল, তোর শুধু আজাইরা কথাবার্তা। ছাদের দরজার ওপাশ থেকে আপু সাহস জুগালো ইশারায়। আমি বললাম, তুইও আয়। তুই যা, নিচে কাজ আছে আমার, ভয় পাস না, তোর ভাইয়া আছে। আমার বাড়ি, আমার ছাদ, আমি কোনো ভয় পাবো? হ্যাঁ, ভয় পাওয়ার হলে ওই বেটা পাবে। ধুর, তোর শুধু ফাজলামি। ছাদে পা রাখতেই দেখলাম প্লাস্টিকের 4টে চেয়ার আর টেবিল রাখা। পারভেজ ভাইয়া মানে দুলাভাই ডাকলো আমাকে দেখে, মিষ্টি আসো। ওনারা বসেছিলেন। আমি কোনা চোখে পাত্র মহাশয়ের দিকে তাকালাম। বিকেলের নরম চিকন রোদটা কামরাঙ্গা গাছের পাতার ফাঁক গলে মিস্টার তাহমিদের মাথায় পড়তে একটু চকচক করছিল। আর 2 বছর গেলেই শুল্কে পক্ষে চাঁদের আলো যে ঝলমল করবে সেটা ঠিক কল্পনা করে নিলাম। বসে থাকলেও আন্দাজ করে নেই লম্বা চওড়া সুঠম দেহি, গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সায় ফর্মাল গেটআপে বসে আছেন, মুখে গম্ভীর্য ভাব। আমি গিয়ে মৃদু সুরে লম্বা করে সালাম দিলাম। ভাইয়া বসতে বলল, চেয়ার টেনে বসলাম। তন্মধ্য ট্রে হাতে ভাবি নাস্তা নিয়ে আসে, ফলমূল, মিষ্টান্ন আর শরবত। মাথাটা নিচু করে হাত দুটো অনবরত ঘষছি আমি। ভদ্রলোক নাম জিজ্ঞাসা করলো, কোথায় ভর্তি হওয়ার ইচ্ছে, এসব শুধালো। বেশি কিছু অবশ্য জিজ্ঞাসা করেনি। ভদ্রলোক নিজেই নাস্তা নেওয়ার জন্য বলেন। ভদ্রতা রক্ষার্থে একটা বিস্কিট নিলাম হাতে। দুলাভাই গরুর মতো মুখ নেড়ে নেড়ে জাবর কাটার মতন বিস্কুট থেকে শুরু করে আঙ্গুর কমলা খাচ্ছেন। মিনিট 10 হওয়ার আগে মিস্টার তহমিদ বলে উঠলেন, পারভেজ, মিস মিষ্টিকে আসতে বলতে পারো, ওনার বোধহয় আনিজি লাগছে। ভাইয়া বলল, আরও কিছু জিজ্ঞেস করার থাকলে করো, হ্যান্ড রাইটিং দেখবে, খাতা কলম আনতে বলবো? দুলাভাইয়ের এই আকবারে কথা শুনে মেজা চটল আমার। অবশ্য হাতের লেখা খারাপ না, গোটা গোটা সুন্দর লেখাই আমার। পড়াশোনায় বরাবরে আমি ভালো, সবাই জানে। মিষ্টি দুষ্টু হলো, পড়াশোনাতে ভালোই। মিস্টার তহমিদ তৎক্ষণাৎ বলল, আরে না না, লাগবে না এসব। আমি চেয়ার ছেড়ে উঠে দুপা যেতেই ইচ্ছে করে পরে যাওয়ার মতো করে নিজেকে সামনে নিলাম। দুলাভাই চমকে উঠে বলেন, হেরে মিষ্টি, পড়লে নাকি? লাগেনি তো? শাড়িটা কিচ্ছিত গড়ানি ছুঁই ছুঁই তুলে বললাম, পরিনি ভাইয়া, এই উঁচু হিল পরে অভ্যস্ত নয় তো, তাই বাম পাটা উল্টে গেছিল।
ব্যাপার না, কিছু হয়নি। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলতে গিয়ে মিস্টার তহমিদের সাথে একবার চোখাচোখি হলো। নিচে যেতে ভাবে এসে চেপে ধরলো। কি কি জিজ্ঞেস করেছে, কি বলেছে সবটাই বললাম। ভাবি চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, মিষ্টিতা পাত্রকে পছন্দ হয়েছে তোমার? কেমন লাগলো? ঠোঁট উল্টে উত্তরে বললাম, সবই ঠিক আছে, বাট একটাই সমস্যা, পাত্রের ছাদে মাল কম আছে ভাবি। ভাবি নির্বোধের মতো মুখ করে চাইলো। তার মানে আমার কথার অর্থ সে বুঝিনি। আমি বুঝিয়ে দিতে চটপট বলি, আরে বুঝুনি? মাথায় চুল কম, একটা হাত কপালে রেখে ভাবি বলল, তুমিও না মিষ্টি? আমি শাড়ির পিন ছাড়াতে থাকি। ভাবি বলল, একটা না একটা দিক একটু ছাড় দিতে হয়, সব দিক দিয়ে কি আর পাওয়া যায়? আরে তুমি এটা বলছো ভদ্রলোকের আমাকে পছন্দ হয় কিনা সেটা আগে দেখো। এর মধ্যে ভাবির ফোনে বেজে উঠল। কথা বলার সময় কানে এলো ভাবি এক পর্যায়ে বলছে, তুই এখানে বাড়ির কাছে এসে চলে যাবি? তাই হয় নাকি? একবার এসে ঘুরে যা, আমার শ্বশুরবাড়ি দেখে যা। বিয়ের মধ্যে তো আসছিলি না। ওপাশের কথা শোনা গেল না। ভাবি বলল, আচ্ছা আয়, এক কাপ চা খেয়ে চলে যাবে, আটকাবো না। ফোন রাখতেই কৌতূহলী হয়ে শুধাই, কে ভাবি? আমার ফুফাতো ভাই, চরে ঘুরতে আসছে, বাড়ির কাছে এসে ফোন দিয়েছে। আসতে চাইছিল না, জোর করলাম, বলল আসছে ও। ভাবি একাই বলল, অ্যাডওয়ার্ডে অনার্স চতুর্থ বর্ষে পড়ে, কেমিস্ট্রি বিভাগে, আমার সমবয়সী। ভাবি বলে চলল। আমি মাথা নেড়ে চুপচাপ শুনে গেলাম। অচেনা নাবিল মাহমুদের কথা। শাড়ি ছেড়ে থ্রি পিস পরেছি, অতপর চুলের ক্লিপ খুলতে খুলতে হঠাৎ আফসোস করে উঠলাম। ভাবি ওই বেটা টাকা ম্যাকা কিছু দিল না তো। কাজেতে মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি ড্র করে। পাত্রী দেখে যে কিছু দিতে হয় বেটা জানা না নাকি? তুমি টাকার চিন্তায় পড়েছ? আমি ভাবছি পজিটিভ কিছু যেন বলে। আম্মা কত আশা করে আছেন, বাবারাও ওনার কথাবার্তায় পছন্দ হয়েছে। বাবার কথা শুনে যতটুকু বুঝলাম, আমি মুখ গোস করে কণ্ঠে ফাজলামে টেনে বলি, তোমরা আছো পছন্দ হওয়া নিয়ে, আর আমি মুখ দেখানোর জন্য না পাওয়া টাকার শোকে পড়েছি। আগে যে টাকায় কল্পনাতে একজোড়া স্লিকার পছন্দ করে রেখেছি,